দ্বিপদী উপপাদ্যের দ্বিতীয় অধ্যায়। প্রথমেই আমরা দ্বিপদী উপপাদ্যের জানার যে এক্সপ্যানশনটা ওটা প্রথমে একটু লিখে ফেলি। a plus b whole to the power n equal to a to the power n plus nc1 into a to the power n minus 1 into b to the power 1 plus nc2 a to the power n minus 2 to b square। এরকম করতে করতে লাস্ট পর্যন্ত চলবে কিন্তু b to the power n পর্যন্ত। তো একটা ব্যাপার একটু চিন্তা করো যে এখানে এক্সপ্যানশনের মধ্যে আমরা কিছু এক্সপ্রেশন ব্যবহার করছিলাম, যেমন একটা হচ্ছে nc1 nc2, এই এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করছিলাম nc3। তো দেখো এই যে nc1 এর কিন্তু একটা ফিজিক্যাল মিনিং আছে বা একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। nc1 এর ফিজিক্যাল মিনিং হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একটা জিনিস কতভাবে বেছে নেওয়া যায়, এটাকে বলা হয় nc1। সিমিলারলি nc2 এর মিনিং কি বলতো? এর মিনিং কিন্তু n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে দুইটা জিনিস কত উপায় বেছে নেওয়া যায়। অর্থাৎ nc1 nc2 এই এক্সপ্রেশনগুলো ভ্যালিড হতে হলে বা এই এক্সপ্রেশনগুলো মিনিংফুল হতে হলে অবশ্যই এখানে যে n আছে এই n কে হতে হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কারণ তুমি চিন্তা করো যে তুমি লিখলা যে 3/2 c1, এটা কি কিছু হলো? তোমার কাছে দেড়টা জিনিস আছে, সেখান থেকে একটা জিনিস কত উপায় বেছে নেওয়া যায়, এটা কিন্তু হলো না। বা তুমি হয়তো বললা যে -5 c1, এইটারও কিন্তু কোনো মিনিং নাই, কারণ -5টা জিনিস থেকে একটা জিনিস কত উপায় বেছে নেওয়া যায় এই কথার কিন্তু বাস্তবে আসলেই কোনো মিনিং বেয়ার করে না। এই জন্য আমরা বলতে পারি যে এই ধরনের কেসগুলো বাদ আমরা এই nc1 nc2 শুধুমাত্র তখনই ব্যবহার করতে পারবো যখন এই n হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইবার একটু রিভার্স অর্ডারে আসো, যে এই nc1 nc2 এই এক্সপ্রেশনগুলোর মাধ্যমেই কিন্তু a plus b whole to the power n কে এক্সপ্যান্ড করা হয়েছে। a plus b whole to the power n এর এক্সপ্যানশনে এই nc1 nc2 nc3 এরা কিন্তু ম্যান্ডেটরি। তো এখন আমরা দেখতেছি nc1 nc2 এরা সত্য হওয়ার জন্য n কে হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো অবশ্যই a plus b whole to the power n কে এই সূত্রে এক্সপ্যান্ড করার জন্য n কে হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আসো আমরা সেমিকোলন দিয়ে এখানে লিখে ফেলি n ধনাত্মক পূর্ণ সংখ্যা। n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন কথা হচ্ছে যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি a plus b whole to the power n কে বিস্তৃত করা যাবেই না? ব্যাপারটা কি এরকম? না, ব্যাপারটা আসলে তা না। a plus b whole to the power n কে বিস্তৃত করা যাবে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা নাও হয়, বাট এই এক্সপ্রেশনগুলোর মাধ্যমে বিস্তৃত করা যাবে না, কারণ এদের তো কোনো অস্তিত্ব থাকবে না যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়। তাহলে আমরা কিভাবে কাজটা চালাতে পারি? খেয়াল করো যে nc1 এর ভ্যালু আমরা কিন্তু জানি nc1 এর ভ্যালু হচ্ছে ডিরেক্টলি n। আবার nc2 এর ভ্যালু আমরা কত জানি? nc2 এর ভ্যালু জানি n into n minus 1 divided by factorial 2। nc3 এর ভ্যালু আমরা কত জানি? n into n minus 1 into n minus 2 divided by factorial 3। এরকম করে করে আর কি। দেখো যদি আমরা nc1 না লিখে তার পরিবর্তে n বসাই বা nc2 না লিখে তার পরিবর্তে n into n minus 1 by factorial 2 বসাই, মানে এভাবে যদি বসাতে থাকি তাহলে কিন্তু আমাদের এই ঝামেলাটা আর থাকে না। তার কারণ আমাদের ঝামেলা তৈরি করেছে একমাত্র ওই c যেটা সেটা, কারণ তার একটা ফিজিক্যাল মিনিং আছে। বাট তুমি যদি এইগুলাকে বসাও তাহলে এর মধ্যে কিন্তু কোনো c নাই, এরা কিন্তু সিম্পলি একটা একটা করে সংখ্যা। তাহলে এদেরকে বসালে n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক বা না হোক তাতে কোনো প্রবলেম হবে না। ফাইন, তাহলে আসো আমরা নতুন করে লিখে ফেলি a plus b whole to the power n equal to a to the power n plus nc1 আর লিখবো না, তার পরিবর্তে n লিখবো a to the power n minus 1 b to the power 1 plus nc2 আর লিখবো না, লিখবো n into n minus 1 by factorial 2 a to the power n minus 2 into b square। তারপরে পদে nc3 আর লিখবো না, লিখবো n into n minus 1 n minus 2 divided by factorial 3 a to the power n minus 3 into b cube। এভাবে চলতে থাকবে। তাহলে এখন খেয়াল করো এই এক্সপ্রেশনটাতে বা এই পদ্ধতিতে যখন আমি এক্সপ্যান্ড করব n ধনাত্মক পূর্ণ সংখ্যা হোক বা না হোক কোনো প্রবলেম নাই। তাহলে আমরা বলতে পারি যে এই এক্সপ্রেশনটাই বা এই এক্সপ্যানশনের ফর্মুলাটাই হচ্ছে জেনারেল ফরম্যাট অফ বাইনোমিয়াল থিওরেম। এখন আমরা একটা কাজ করব, আমরা যে ছোট্ট কাজটা করব সেটা হচ্ছে
এই a এর জায়গাতে আমরা 1 বসাবো আর b এর জায়গাতে আমরা x বসাবো। তাহলে অবশ্যই ভাইয়া ওই একই কাজ কিন্তু ডান পক্ষেও করতে হবে, তাই না? তো এটা কেন বসাচ্ছি আমরা? বসাচ্ছি এই কারণে যে এখানে 1 বসালে এখানে x বসালে আমরা পেয়ে যাব 1 + x হোল টু দি পাওয়ার n, এরকম পেয়ে যাব। তাহলে এই 1 + x হোল টু দি পাওয়ার n এই ফর্মটা আমরা দেখব যে আমাদের অনেকবার অনেক অঙ্কের মধ্যে অ্যারাইজ করবে। তাহলে যদি আমরা ডিরেক্টলি 1 + x হোল টু দি পাওয়ার n এর ফর্মটাই মাথার মধ্যে রেখে দিই তাহলে ভালো, আমরা বিভিন্ন অঙ্কে এটাকে ডিরেক্টলি ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আসো আমরা এই কাজটা করে ফেলি। a এর জায়গাতে 1 বসাই আর b এর জায়গাতে x বসাই। বসালে বাম পক্ষ হয়ে যায় 1 + x হোল টু দি পাওয়ার n আর ডান পক্ষ হয়ে যাবে 1 + nx n * n - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 * x স্কয়ার প্লাস n * n - 1 n - 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 * x কিউব, এইভাবে চলবে। তাহলে এটাও আমাদের আরেকটা জেনারেল এক্সপেনশন। এবার আসো আমরা নতুন একটা দুইটা অবজারভেশনের মধ্যে একটু যাই। চিন্তা করো তো, আমরা বলেছিলাম যে n যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে a + b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির পদ সংখ্যা হবে n + 1 সংখ্যক। আমরা দেখেছিলাম যে a + b হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে পদ ছিল 6টা, a + b হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতির পদ ছিল কয়টা? 5টা, a + b হোল স্কয়ারের বিস্তৃতির পদ ছিল কয়টা? 3টা। তাহলে আমরা জেনারেলি বলতে পারি a + b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পদ সংখ্যা থাকবে n + 1 সংখ্যক। আচ্ছা, এখন কোশ্চেন যে আসলে ভাইয়া এই n + 1 সংখ্যক পদ থাকে কেন? এর চেয়ে বেশি পদ কেন থাকে না, বা এর চেয়ে কম পদ কেন থাকে না? এই এক্স্যাক্টলি n + 1 সংখ্যক পদই কেন থাকবে সেই ব্যাখ্যার মধ্যে আসো আমরা একটু চলে আসি। ধরো তুমি a + b হোল কিউবকে ভাঙতেছো, কোন ফর্মুলা অনুসারে? আগের ফর্মুলা অনুসারে না ভাইয়া, নতুন ফর্মুলা অনুসারে। এই যে আমরা একটু আগে যেটা দেখলাম যে জেনারেল ফরম্যাট অফ বাইনোমিয়াল থিওরেম, ওই ফর্মুলা অনুসারে আসো আমরা a + b হোল কিউবকে ভাঙি। ফার্স্টেই থাকবে কত? a কিউব, তারপর থাকবে হচ্ছে 3 * a টু দি পাওয়ার 3 - 1 b টু দি পাওয়ার 1 প্লাস 3 * 3 - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 a টু দি পাওয়ার 3 - 2 ইন্টু b স্কয়ার প্লাস 3 * 3 - 1 ইন্টু 3 - 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 a টু দি পাওয়ার 3 - 3 ইন্টু b কিউব প্লাস পরের টার্মটা কেমন হবে চিন্তা করো ভাইয়া, 3 * 3 - 1 3 - 2 3 - 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 a টু দি পাওয়ার 3 - 4 b টু দি পাওয়ার 4, এভাবে চলবে। একটু খেয়াল করে দেখো, লাস্টে আমি যে টার্মটা লিখছি ওই টার্মে কিন্তু 3 - 3 এইরকম একটা পার্ট আছে। 3 - 3 যেহেতু 0, তাহলে এই হোল টার্মটার ভ্যালু কত হয়ে যাবে? ডেফিনেটলি হোল টার্মটার ভ্যালু হয়ে যাবে 0। তুমি চিন্তা করো, এরপরে তুমি যদি আরেকটা টার্ম লিখতা তখন কি হতো? তখন হতো 3 - 1 3 - 2 3 - 3 3 - 4। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরপরে তুমি যতবার যাই লেখো না কেন এই 3 - 3 এই জিনিসটুকু কিন্তু থাকবেই। তো এই জিনিসটুকু যদি থেকেই যায় তাহলে প্রত্যেকটা টার্মের ভ্যালু কত চলে আসবে বলো তো? 0। সো আমরা বলতে পারি a + b হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে অসংখ্য পদ আছে, কোনো সমস্যা নাই, কিন্তু n + 1 তম পদের পরবর্তী প্রত্যেকটা পদের মান 0, এই জন্য আমরা ওগুলোকে লিখি না। অর্থাৎ তুমি বলতে পারো যে এগুলার বিস্তৃতিতে অসংখ্য পদ আছে, কিন্তু যেহেতু এখানে ছিল 3, তাই দেখো এই 4th টার্মের পরে যে প্রত্যেকটা টার্মের ভ্যালু আমাদের 0 চলে আসতেছে। দ্যাটস ওয়াই এই ধারাটা সসীম হয়ে যাচ্ছে এবং 4তম পদে অর্থাৎ চতুর্থ পদে যে ধারাটা থেমে যাচ্ছে, তাই আমরা বলতে পারি যেহেতু উপরে 3 ছিল তাহলে পদ সংখ্যা 3 + 1 = 4। এবার আসো ভাইয়া আমরা অ্যাজিউম করে নিই n এর ভ্যালু ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। তাহলে কি হয়? কোনো ভগ্নাংশ হবে অথবা ধরো কোনো একটা ঋণাত্মক সংখ্যা হবে, এরকম কিছু একটা হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরো যে a + b হোল টু দি পাওয়ার হাফ, ধরো এরকম ধরে নিলাম যে এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা না আর কি, এটা একটা ভগ্নাংশ। তাহলে সেটা বিস্তৃতি কেমন হবে বলো তো? a টু দি পাওয়ার হাফ প্লাস হাফ ইন্টু a টু দি পাওয়ার হাফ - 1 b টু দি পাওয়ার 1 হাফ ইন্টু হাফ - 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 a টু দি পাওয়ার হাফ - 2 b স্কয়ার প্লাস হাফ ইন্টু হাফ - 1 হাফ - 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 a টু দি পাওয়ার হাফ - 3 b কিউব, এভাবে চলবে, এভাবে কিন্তু চলতে থাকবে। তো এবার আসো একটু অ্যানালাইসিসের মধ্যে যাই, যে এখানে দেখো হাফ আছে আর হাফ থেকে বিয়োগ হচ্ছে 1, আবার হাফ থেকে বিয়োগ হচ্ছে 2,
তার মানে আমি বলতে পারি হাফ থেকে বিয়োগ হচ্ছে এক একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। চিন্তা করো, যদি 0 পেতে হয় তাহলে অবশ্যই হাফ থেকে হাফই বিয়োগ করতে হবে, নাহলে কিন্তু 0 আসবে না। তুমি চিন্তা করো, এখানে প্রত্যেক ক্ষেত্রে একবার 1 বিয়োগ হচ্ছে, একবার 2 বিয়োগ হচ্ছে, তারপরে আবার 3 বিয়োগ হবে, তারপরে আবার 4 বিয়োগ হবে। তার মানে হাফ থেকে হাফ বিয়োগ হওয়ার কোনো চান্স আছে? নাই। হাফ থেকে হাফ যেহেতু বিয়োগ হওয়ার কোনো চান্স নাই, তাহলে ডেফিনেটলি 0 আসারও কোনো চান্স নাই। আর যেহেতু 0 আসবে না, তাহলে আমরা বলতে পারি এই ধারাটা কিন্তু কখনো থামবে না, এই ধারাটা আজীবন ধরে চলতে থাকবে। তাহলে এবার আমরা দুইটা কথা পাইলাম, যদি n ধনাত্মক পূর্ণ হয় তাহলে ধারাটা হবে সসীম, আর যদি n ধনাত্মক পূর্ণ না হয় তাহলে ধারাটা হবে অসীম। এবং ধনাত্মক পূর্ণ হলে পদ সংখ্যা হবে n+1, আর যদি ধনাত্মক পূর্ণ না হয় পদ সংখ্যা অসীম, কারণ ধারাটা শেষ নাই, এটা অসীম ধারা হবে। তাহলে এবার আমরা সুন্দর করে লিখতে পারি, এই জায়গাতে একটা ইনফরমেশন লিখে রাখতে পারি যে n ধনাত্মক পূর্ণ সংখ্যা না হলে ধারাটি অসীম ধারা হবে। ফাইন। এখন আসো ডিরেক্টলি আমরা এখান থেকে কিছু সূত্র ডেরাইভ করতে চলে যাই। আমরা কিছু সূত্র ডেরিভেশনের মধ্যে চলে যাই। তো সূত্র ডেরিভেশনের জন্য আমরা একটা কাজ করি, ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আমাদের লাগবে আমরা শুধুমাত্র সেই কাজগুলো করে ফেলি। যে আমাদের একটা সূত্র খুবই প্রয়োজনীয়, 1 - x হোল টু দি পাওয়ার -1। তো এটার জন্য বুঝতেছো কি করতে হবে? এই যে জেনারেল ফরম্যাট তো আমাদের জানা আছে, এই ফরম্যাটে x এর জায়গাতে যদি -x বসিয়ে দিই তাহলে 1 - x পাওয়া যাবে, আর n এর জায়গাতে যদি আমি -1 বসাই তাহলে কিন্তু উপরে -1 চলে আসবে, তখন যেটা পাওয়া যাবে 1 - x হোল টু দি পাওয়ার -1। তাহলে এই একই কাজ কিন্তু তোমাকে ডান পক্ষেও করতে হবে। অর্থাৎ এখন আমরা যে কাজটা করব, x এর জায়গাতে -x বসাবো, n এর জায়গাতে -1 বসাবো, তার ফলে আমরা এই সূত্রটা পেয়ে যাব। তো ডান পক্ষে বসো, ডান পক্ষে যদি বসো 1 + -1 × -x প্লাস -1 × -1 divided by factorial 2 to -x whole square, whole square plus -1 -2 divided by factorial 3 -x whole cube, এভাবে চলবে। দেন আমরা যদি ওটাকে ফার্দার ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাই আসলে 1 - x হোল টু দি পাওয়ার -1 সমান যেটা পাই 1 + x প্লাস এখান থেকে দেখো 1 চলে আসবে, তাহলে আসবে x², আবার এখান থেকে দেখো 1 চলে আসবে, সব কিছু মিলে তাহলে আসবে x³। এভাবেই কিন্তু চলতে থাকবে কোন পর্যন্ত বলো তো? কোন পর্যন্ত? খেয়াল করে দেখো n এর মান কত? n এর মান হচ্ছে -1, তাহলে n কি ধনাত্মক পূর্ণ সংখ্যা? না, তাহলে চলবে আপ টু ইনফিনিটি পর্যন্ত, এই ধারাটা চলবে ইনফিনিটি পর্যন্ত। এখন জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, যে তুমি এই যে জিনিসটা দেখলা, এই যে ফর্মুলাটা তুমি এখন দেখলা, যেটা ডেরাইভ করলা, এই ফর্মুলাটা তুমি কি এখন লাইফে ফার্স্ট টাইম দেখতেছো? ডেফিনেটলি না, এই ফর্মুলাটা তুমি অনেক আগে একবার দেখছিলা। কোথায় দেখছিলা একটু বলে ফেলি। তোমরা দেখেছিলা 9-10-এ যখন তোমরা অনন্ত গুণোত্তর ধারা পড়েছিলে, তখন তোমরা এই ফর্মুলাটা আর একবার দেখছিলা। কোথায় খেয়াল করো, একটু চোখ মেরে তাকাও। ডান পক্ষটা কেমন ধারা বলো তো? এই যে 1 এর সাথে x গুণ করলে পরেরটা পাওয়া যায়, x এর সাথে আবারও x গুণ করলে পরেরটা পাওয়া যায়, x³ এর সাথে x গুণ করলে পরেরটা পাওয়া যায়। তার মানে আলটিমেটলি ডান পক্ষে যেটা আছে সেটা কিন্তু একটা গুণোত্তর ধারা। এবং দেখো ধারাটা কোন পর্যন্ত চলতেছে? ইনফিনিটি পর্যন্ত। তাহলে অবশ্যই ডান পক্ষটা হচ্ছে একটা অনন্ত গুণোত্তর ধারা। তো যেহেতু ডান পক্ষটা একটা অনন্ত গুণোত্তর ধারা, তাহলে তার সমষ্টি সূত্র আমরা কি শিখছিলাম? দেখো তো, সমষ্টি সূত্র শিখছিলাম a divided by 1 - x। এর পরিচয় ছিল প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ কত ভাইয়া? 1, নিচে আছে 1 - x, তাহলে এটা সমান হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার -1। আর এইটাই কিন্তু আমরা আসলে পাইছিলাম, দেখো এই যে সবগুলোর যোগফল পেয়েছিলাম 1 - x হোল টু দি পাওয়ার -1। এখন ভাইয়া ছোট্ট একটা কথা আছে, ছোট্ট কথাটা কোথায়? কথাটা হচ্ছে যে এই ফর্মুলাটা আমরা তখনই ইউজ করতে পারতাম যখন এই যে সাধারণ অনুপাত তার মডুলাস 1 এর চেয়ে ছোট হতো। মনে পড়ে কিনা? যে আমরা বলতাম যে তখন আমরা সাধারণ অনুপাতকে হয়তো r দিয়ে প্রকাশ করেছিলাম। আমরা বলেছিলাম যে এই ফর্মুলাটা তখনই ব্যবহার করা যাবে যখন মডুলাস r <1 হবে, তখনই ফর্মুলা ব্যবহার করা যাবে, না হলে সিরিজটা আসলে ডাইভারজেন্ট সিরিজ হয়ে যায়, তখন আর অসীম পর্যন্ত কোনো সমষ্টি থাকে না। এই জন্য আমরা মডুলাস r <1 বলেছিলাম। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো তখনই যখন মডুলাস x <1 এই শর্তটা সত্য হবে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। এবার চলে আসো, আমার যেটা দরকার, আমার আরেকটা ফর্মুলা দরকার 1 + x হোল টু দি পাওয়ার -1। এটার ফর্মুলা আমার দরকার। তো এটার ফর্মুলার জন্য আর আমাদের এই বেসিক জায়গাতে যাওয়ার দরকার নেই, কারণ দেখো
উপরের লাইনে তোমার কাছে কি আছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা আছে। দেখো এই যে মাইনাস এক্স, এই মাইনাস এক্স এর জায়গাতে আমরা যদি প্লাস এক্স বসিয়ে দিই তাহলে তো আসলে আমরা নতুন ফর্মুলাটা পেয়ে যাব। ওই কাজটা করার জন্য তুমি যেটা করবা, ডান পাশেও তাহলে যত জায়গাতে এক্স আছে তার জায়গাতে মাইনাস এক্স বসায় দাও, তাহলে ফর্মুলাটা আসবে এরকম আপ টু ইনফিনিটি, কথা সেম, মডুলাস এক্স লেস দেন 1। দেন আমার এই ফর্মুলাটাও খুব দরকার, 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলাটা খুব দরকার। তাহলে এই ফর্মুলাটার জন্য আমাদেরকে আবার যে কাজটা করতে হবে, এই যে এক্স এর জায়গাতে আমাকে বসাতে হবে মাইনাস এক্স, আর এন এর জায়গাতে বসাতে হবে কত বলো, মাইনাস 2 বসাতে হবে। তাহলে এই মাইনাস এক্স আর মাইনাস 2 যদি বসিয়ে দিই তাহলে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাব। বুঝতেই পারতেছো এই একই কাজ ডান পক্ষেও করতে হবে। ডান পক্ষে করলে তুমি যেটা পাবা সেটা আমি একবারে বলে দিচ্ছি, তুমি একটু ক্যালকুলেট করে চেক করে নিও। 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি মডুলাস এক্স লেস দেন 1। দেন খেয়াল করো, যদি আমরা চাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2, তখন যেটা করতে হবে যে দেখো উপরে তো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলা আমরা জানি, তো সেখানে এই এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসিয়ে দিলেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর ফর্মুলাটা পাওয়া যাবে। তা সেই কাজটা করলে যেটা আসবে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, শর্ত সেম, মডুলাস এক্স। এখন দেখো যদি তুমি চাও 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3, তখন কি করবা, তখন এই যে এক্স এর জায়গাতে বসাবা মাইনাস এক্স, এন এর জায়গাতে বসাবা কত বলো, এন এর জায়গাতে বসাবা হচ্ছে মাইনাস 3। সেটা বসালে ফর্মুলাটা ডিরেক্টলি পাওয়া যাবে 1 প্লাস 5x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি মডুলাস এক্স লেস দেন 1। খেয়াল করো এখন, আর যদি তুমি চাও 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3 এর ফর্মুলা, তখন তো কোনো ব্যাপার নেই, সুন্দর করে আগের ফর্মুলাতে এক্স এর জায়গাতে কত বসায় দিবা, মাইনাস এক্স, তাহলে নিচের ফর্মুলা পাওয়া যাবে। তাহলে আসবে 1 মাইনাস 5x প্লাস 6x স্কোয়ার মাইনাস 10x কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি মডুলাস এক্স লেস দেন 1। তাহলে এই 6টা ফর্মুলা কিন্তু এই চ্যাপ্টারটা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, এগুলো আমাদেরকে ডিরেক্টলি মাথার মধ্যে সবসময় রাখতে হবে।